আনিস আলমগীর, তাকে আপনি জেলে ঢুকেছেন। তার অপরাধটা কি? ভাই দেশটাকে ভাগ করেন না আপনারা প্লিজ। বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না। এই বিচার আল্লাহ একদিন করবে না, হাসরের ময়দানে করবে। তো এটা কি তার মাথায় আছে? এখন ছাত্রলীগের একটা মনে করেন থানা কমিটির একজন সদস্য অথবা মেম্বার অথবা সভাপতি, সে চুপচাপ বাজারে যাচ্ছে, বাজারে ব্যাগ নিয়ে, তারা আপনি ধরে বলবেন যে তুমি ছাত্রলীগ করতে? এক সময় ছাত্রলীগ করা তো অপরাধ হইতে পারে না। যশোর কারা ফটকের সামনে তার মৃত স্ত্রী এবং তার 9 মাসের বাচ্চাকে দেখেছেন, বলা হচ্ছে 5 মিনিটের মতো সময় দিয়েছে সরকারের পক্ষ থেকে। এই যে এত বড় একটি ঘটনা, তাকে প্যারোলে মুক্তি দেওয়া হলো না, যদিও আজকে গণমাধ্যম বলছে যে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়নি, সেটা কতটা, তা এই যে তার সাথে যে আচরণ, এই আচরণটাকে কতটা মানবিক অমানবিক আপনি বলবেন? না, এই আচরণটা খারাপ, এটা খুবই খারাপ। আর আবেদন করা হয়নি এই কথাটা ঠিক না। আমি যতটুকু জেনেছি পোর্টালে যে এটা হলো আপনার ওরা তো বাগেরহাটের, তারা বাগেরহাট জেলার পুলিশ প্রশাসকের কাছে আবেদন করেছিল। তারা হয়তো জিনিসটা বোঝেনি। বাগেরহাটের জেলা প্রশাসক বলছে এটা আবেদন করতে হবে যশোরের যে ডিসি তার কাছে। তো যেহেতু সে যশোরের যে এলে ছিলেন, তো সেখানে যশোরে যে আবার নতুন করে আবেদন করা, এগুলি তার জন্য এই সমস্ত মানে আপনার মানে কি বলবো আপনাকে, যে কাগজপত্রের টানাটানির কারণে শেষ পর্যন্ত তারা তাড়াতাড়ি করে ওখানে গিয়েছে। বাট আমার কথাটা হলো কি, এগুলিকে এত আমলাতান্ত্রিক জটিলতা ফেলানোর তো কোনো দরকার নেই। বাগেরহাটের ডিসিকে, যশোরের ডিসিকে এটা মেইল করে পাঠাতে পারতেন না? একটা ফোন করে ফরওয়ার্ড করে দিতে পারতেন না? এটা ফোন করতে পারতেন না? কি এমন হতো? কি মারাই তো গেছে, ও তো গেলে জানাজাটাই পড়বে, দাফনটাই করবে, এই তো। এটুক করলে সমস্যাটা কি? করলেই তো পারতো। এটা আমি মনে করি এখানে আমলাতান্ত্রিক জটিলতার কারণে, এবং তারা যে কোনো কারণেই হোক তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারে না। আমাদের এখানে হয় কি জানেন, এটা প্রবলেম যেটা হয়, আমাদের প্রশাসন তো স্বাধীন না। তারা কিন্তু মানে স্বাধীন বলতে বলতে চাচ্ছি যে তারা যে নিজস্ব বিচার বিবেচনা দিয়ে কোনো একটা কাজ করবে তারা পারে না। তারা সবসময় আতঙ্কে থাকে, এই কাজটা যে আমি করবো তাহলে কি অমুক স্যার দুঃখিত হবে, তাহলে কি অমুক স্যার আমার উপরে ক্ষিপ্ত হবে, তাহলে কি তারা আমাকে এখান থেকে বদলি করে আবার সচিবালয়ে নিয়ে যাবে, নিয়ে ওএসডি করে রাখবে। এই যে সারাক্ষণ একটা আতঙ্কের মধ্যে থাকা, এটা কিন্তু আমাদের একটা মানে পেশাদার আপনার আমলাতন্ত্রকে গড়ে উঠতে দিচ্ছে না কিন্তু সারাক্ষণ। এটা আওয়ামী লীগ আমলে ছিল, সারাক্ষণ ছিল, এর আগে বিএনপি আমলেও ছিল, এটা ওটাও আমি দেখেছি, এবং এই আমলেও তার কোনো ব্যতিক্রম নেই। যদি কোনোভাবে প্রমাণ করা যায় তার চাচাতো ভাইয়ের শালার সম্বন্ধী সে একসময় ছাত্রলীগ করতো, অতএব তুমি নাই, তুমি এখন আউট হও, এটা আগে ছিল। ওই একই সম্পর্কের লোক যদি সে কোনোভাবে জামাত করতো, ছাত্র শিবির করতো অথবা ছাত্র দল করতো, তারা আউট করে দাও। এই যে প্রবণতাটা না, এটা জাতিটাকে ভাগ করে দিচ্ছে। এবং আমি সবসময় আমার ভাই মানে যত কথা আমি যখন যেখানে বলি, আমার একটাই কথা, ভাই দেশটাকে ভাগ করেন না আপনারা প্লিজ। বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না। পারিনি তো আমরা, পৃথিবীতে কোথাও পারেনি, আপনিও পারবেন না। আপনি অন্যকে আপনার মতো তার কথা সে বলবে, আপনার কথা আপনি বলবেন, কিন্তু দেশটা অগ্রসর হবে। এবং সে তার কথা আপনার কথার সঙ্গে মিলল না, অতএব তার এদিকে সরাই দাও, তারা ভ্যানিশ করে দাও। এই যে নিশ্চিহ্ন করার যে রাজনীতিটা, এটা আমাদের দেশটাকে একদম শেষ করে দিচ্ছে। তো এখানেও তাই হয়েছে। আপনি আমাকে একটা কথা বলেন ভাই, তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, সে কে নিষিদ্ধ সংগঠনের নেতা। এখন নিষিদ্ধ সংগঠনের নেতা হলেই কিন্তু তার বিরুদ্ধে মামলা হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি না। নিষিদ্ধ সংগঠনের নেতা যদি সেই নিষিদ্ধ সংগঠনের জন্য কোনো কর্মকাণ্ডে লিপ্ত না হয়, তাহলে তাকে তো আপনি কিছু বলতে পারেন না। সংগঠন নিষিদ্ধ করে দিচ্ছেন, এখন ছাত্রলীগের একটা মনে করেন থানা কমিটির একজন সদস্য অথবা মেম্বার অথবা সভাপতি, সে চুপচাপ বাজারে যাচ্ছে, বাজারে ব্যাগ নিয়ে, তারা আপনি ধরে বলবেন যে তুমি ছাত্রলীগ করতে? এক সময় ছাত্রলীগ করা তো অপরাধ হইতে পারে না। যখন এখন নিষিদ্ধ করার পর আমি ছাত্রলীগের কর্মকাণ্ড করি কিনা এটা আপনি দেখেন, আমি মিছিল করি কিনা, মিটিং করি কিনা, বক্তৃতা দেই কিনা, লেখালেখি করি কিনা এটা দেখেন, আমি পরিচয় দিই কিনা এটা দেখেন আপনি। তো এখন এই দেশে এখন ওটা চলছে, এটা হলো মব বাসলে। তো এখন তাকে আপনি ধরছেন, জেলে নিছেন, নিশ্চয়ই কোনো কোনো মামলা করছেন, মামলায় নিছেন, যে মামলায় করছেন, মামলার কি ভাই জামিন পাওয়ার যোগ্যতা তার নাই? জামিন পাওয়ার তোমার অধিকার, উনি অ্যাডভোকেট ভালো জানবেন। আপনি আমাকে বলেন, আমাদেরই এক কলিগ এই যে আনিস আলমগীর, তাকে আপনি জেলে ঢুকেছেন, তার অপরাধটা কি? ওর যে প্রাথমিক যে রিপোর্ট এফআইআর যে কপিটা পড়ছি, উনি নাকি কবে টকশোতে কি বলছেন সেটা বলার কারণে
জুলাই রেভলিউশনারিকে একজন ভদ্রলোক, তার নাম জীবনে শুই নেই ভাই, ওই লোক যে কে চিনি না, সে যে মামলা করছে, তার কখন মামলা করছে, তাকে ধরে নিয়ে যাওয়ার পরও, ধরে নিয়ে গেছে সন্ধ্যা 7টার সময়, রাত্র 8টার সময় সে মামলা করছে। মানে মামলা করার আগেই পুলিশ তাকে ধরে ফেলেছে। পুলিশ বুঝতে পারছে এই ধরনের একটা মামলা হতে পারে, অর্থাৎ আগে আমি তাকে ধরে ফেলাই, ধরে ফেলাইছে। ধরে নিয়ে এসে সেই মামলায় তার কোন বক্তব্যে সে ক্ষুব্ধ হয়েছে এবং তার কাছে মনে হয়েছে এর মাধ্যমে নিষিদ্ধ সংগঠন আশকারা পাইতে পারে। তো নিষিদ্ধ সংগঠন কোনটা? আওয়ামী লীগ তো নিষিদ্ধ সংগঠন না, কার্যক্রম নিষিদ্ধ শুধু। আওয়ামী লীগ হলো একটা স্থগিত হওয়া সংগঠন। তো নিষিদ্ধ সংগঠন হলো একমাত্র দুইটা বাংলাদেশে, ছাত্রলীগ আর হিজবুত তাহরির। তো তার কথা হিজবুত তাহরির ছাত্রলীগ কি হবে? কিছুই হবে না। তো তারপরে তাকে 2বার 3বার তার মামলা উঠছে, জামিন, বিচারক তাকে জামিন দিচ্ছেন না। বিচারক নিশ্চয়ই অত্যন্ত জ্ঞানী লোক, এই জ্ঞানের পরীক্ষা তো তাকে আখিরাতে দিতে হবে। এই জ্ঞানের জন্য সে কি জ্ঞান প্রয়োগ, বিচারকের প্রতি আল্লাহ ছাড়া কেউ নাই। তো উনি যে নিজের একটি সিদ্ধান্ত দিচ্ছেন, এই সিদ্ধান্ত ঠিক হলো কি ভুল হলো, এই বিচার আল্লাহ একদিন করবে না, হাসরের ময়দানে করবে। তো এটা কি তার মাথায় আছে? সে তো মনে করতেছে আমার মানে হলো গিয়া কি বলবো, ঈশ্বর হলো গিয়া আমার মন্ত্রী অথবা উপদেষ্টা। সে তো এইখানে তার করে রাখছে, কেবলা বানায় রাখছে। তো এইগুলো হলো সমস্যা। যতদিন পর্যন্ত এই প্রক্রিয়া, এই প্রবণতা না থামবে, ততদিন পর্যন্ত দেশে আপনারা আইনের শাসন আনতে পারবেন না। ততদিন পর্যন্ত দেশে এই সমস্ত ঘটনা, সাদ্দামদের ঘটনা ঘটতেই থাকবে, ঘটতেই থাকবে। মাঝখানে একটা কথা বলে নি, ছোট্ট একটা কথা। যিনি আত্মহত্যা করেছেন এবং যিনি তার সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেছেন, এটা নিয়ে কিন্তু আমার কোনো সমবেদনা নাই। আমি ওই ভদ্র মহিলার এই কাজটাকে একটা অন্যায় কাজ মনে করি। উনি তো নিজে একটা অন্যায় করছেন, আত্মহত্যা করছেন, আর উনি সন্তানকে হত্যা করছেন। বেসিক্যালি উনি একজন হত্যাকারী। আপনার সন্তানের মালিক কিন্তু আপনি না, আপনি তাকে মারছেন। এটা ভয়ঙ্কর অন্যায় করছে ভদ্র মহিলা।